হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি, তোমাদের বন্ধু প্রিয়দর্শিনী। আজ আমি তোমাদের যে গল্পটা শোনাবো সেটা তোমাদের জন্য ভীষণ দরকারি। আর সেটা আমার সাথে ঘটেছিল আমার চাকরিতে জয়েন করার বছরখানেক পরে। তখন পানিহাটা জায়গাটাকে মোটামুটি চিনে ফেলেছি। সেখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা, লোকাল মস্তান, পলিটিক্যাল লিডার সকলের সঙ্গেই মোটামুটি একটা ভালো পরিচয় হয়ে গিয়েছিল ততদিনে। ওপর কারোর সঙ্গে খারাপ সম্পর্ক না রেখে ভিতরে ভিতরে আমি মুন্না মাস্তানের দলের গুন্ডা বদমাইশ গুলোকে এক এক করে সাবার করে দিচ্ছিলাম, কোনো রকমের তথ্য প্রমাণ না রেখে। আর এর ফলে ওদের মধ্যেও একটা বেশ ভীতির সঞ্চার হয়েছিল, এটা ভেবে যে হয়তো সময়ের নিয়মেই এলাকায় ওদের কোনো শত্রু তৈরি হয়েছে, যে সুযোগ পেলেই মুন্নার লোকেদেরকে নিকেশ করে দিচ্ছে। কিন্তু ওরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি সেই কাজটা কে করছে। যাই হোক, ততদিনে আমি বুঝে গেছি, একবার যখন সমাজ রক্ষার শপথ গ্রহণ করে কাজে যোগদান করেছি, তখন সমাজকে এই সমস্ত বিষধর সাপেদের হাত থেকে মুক্ত করাই আমার কাজ। আর আমাকে এই কাজ করে যেতেই হবে। এই সমস্ত ক্ষেত্রে আমাকে মানসিকভাবে অনুপ্রেরণা দিতেন আমার সেই বাড়িওয়ালা, সেই ভদ্রলোক। তার নাম মহেন্দ্রবাবু। তিনি এই পানিহাটা এলাকাটাকে নিজের হাতের তালুর মতো চিনতেন, আর সেই কারণেই তার সাহায্য এবং পরামর্শ আমার অনেক সময়ই প্রয়োজন হতো। আর আমি খেয়াল করে দেখেছিলাম, ওনার পরামর্শ আমাকে অনেক সময় অনেক সমস্যার সমাধানেও সাহায্য করত। তো একবার আমাদের পানিহাটা থানায় একটা অদ্ভুত কেস এলো, যে কথাটা এখন তোমাদের আমি বলবো। পানিহাটার মূল বাজার এলাকা থেকে একটু দূরে শহরের একেবারে প্রান্তে একটা শাল গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গলে কিছু সাধারণ নিম্ন মধ্যবিত্ত আদিবাসী পরিবার বাস করত। তারা আমাদের এই আধুনিক জগতের আদব কায়দার সঙ্গে খুব একটা অভ্যস্ত না হলেও সভ্যতার মূল ধারা থেকে একেবারেই পিছিয়ে ছিল না। তাদের বাড়ি ছোট ছোট ছেলে মেয়েরাও পানিহাটার স্কুলে পড়াশুনো করতে আসতো। এখানকার পুরনো বাসিন্দারা তাদের একেবারে মন থেকে মেনে নিতে না পারলেও একেবারে সমাজ ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রাখতো না, বরং তাদের উৎসাহ যোগাতো, যাতে তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। পানিহাটার মূল সরকারি স্কুলে ওদের ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশুনো করার জন্য ব্যবস্থাও করে দিয়েছিল পানিহাটা উন্নয়ন পরিষদের সদস্যরা। আর সেই সুযোগে ওরাও ছেলে মেয়েদের পড়তে পাঠাতো এখানকার স্কুলে। ওদের মূল জীবিকা ছিল পশুপালন। ঘরে ঘরে ওনারা দেশি মুরগির চাষ করতেন, আর তারপর সেই মুরগির ডিম আর মাংস পানিহাটা বাজারে বিক্রি করে ওনাদের পেট চলতো। আসলে ওনাদের জীবন খুব সহজ আর সাধারণ হওয়ায় এইটুকু সামান্য উপার্জনেও ওনাদের ভালোই চলে যেত। সব থেকে বড় কথা হলো, ওনাদের মধ্যে আর্থিক স্বাচ্ছল্য না থাকলেও ওদের মনগুলো এত সহজ হতো যে সবকিছু প্রতিকূলতার মধ্যেও ওনারা আনন্দে বেঁচে থাকার একটা পথ ঠিক খুঁজে নিতেন। আর ওনাদের ভিতর সব দুঃখ ভুলে থাকার সব থেকে সহজ যে পদ্ধতি ছিল, সেটা হলো নেশা। হয় সেটা কাজের, না হলে কোনো মাদক দ্রব্যের। মোটামুটি সব পুরুষরাই সন্ধে হওয়ার পর থেকেই নেশা করে বাড়িতে বসে থাকতো, আর মহিলারা ঘরে বেতের চুপড়ি, ডোঙা এসব তৈরি করে রাখতো, যেগুলো সময়ে সময়ে মেলা বসলে বিক্রি করে ওদের দুটো পয়সা ঘরে আসতো। কিন্তু এভাবে শুধুমাত্র ভালো মনে তো আর জীবন কাটে না। আর তোমাদের সেই গল্পই বলবো, যখন এই সমস্ত অনগ্রসর মানুষগুলোর জীবনে হঠাৎ করেই একটা আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এসেছিল, আর সেটাকে সমাধান করতে আমাদের ওদের মহল্লায় বেশ কয়েকবার যেতেও হয়েছিল। এবার তোমাদের সেই ঘটনাটার কথাই বলি। ওই যে বললাম না, ওই সমস্ত পরিবারগুলোর থেকে ছোট ছোট বাচ্চারা পানিহাটা স্কুলে পড়তে আসতো। একদিন হলো কি, তাদের ভিতরে একটি মেয়ে হঠাৎ করে হারিয়ে গেল। মেয়েটির নাম ছিল ঝুমরি, আর সে ক্লাস 8-এ পড়তো। তার ক্লাসের বন্ধুদের সাথে কথা বলে যেটুকু জানতে পারি, তাতে করে হারিয়ে যাবার কদিন আগে পর্যন্ত ওই ঝুমরি একদম স্বাভাবিক থাকলেও গত কয়েকদিন সে নাকি খুব চুপচাপ থাকতো।
এমনিতেও সে খুব হাসি খুশি প্রাণোচ্ছল মেয়ে হলেও ওর সব বন্ধুরাই বলে কয়েকদিন ধরে ও নাকি ভীষণ রকমের চুপচাপ হয়ে গিয়েছিল। ওর এক বন্ধু এও বলে ঝুমরিকে সে ক্লাসের মধ্যে একা একা বসে কাঁদতেও দেখেছে। কিন্তু ওদের পরিবারের মধ্যে এসব নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা ছিল না। নিজেদের নেশা আর কাজের মধ্যে ব্যস্ত থাকায় ওর বাবা মা ওর মনের এই পরিবর্তনের কারণ হয়তো আন্দাজও করতে পারেনি। তারপর বন্ধুরা তো সবাই ওর মতোই ছোট, ওরা জানতে পারলেও সেই পরিস্থিতিতে কি করা উচিত সে ব্যাপারে কিছুই জানতো না। যাই হোক, যেদিন ঝুমরি হারিয়ে গেল সেদিনও ও ক্লাসে খুব চুপচাপই ছিল। আর বিকেলবেলা স্কুল ছুটি হবার পর ও কাউকে কিছু না জানিয়ে একা একা বাড়ির পথ ধরে। এমনিতে ওর সঙ্গে যে বন্ধুরা রোজ যেত তারা ওকে আর দেখতে না পেয়ে একটু অবাক হয়েই একা একা চলে আসে। তারপর স্বাভাবিক নিয়মে বাচ্চারা নিজেদের মধ্যে খেলাধুলোয় মেতে উঠলে ঝুমরির কথা সবাই ভুলে যায়। অথচ নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঝুমরি বাড়ি না ফেরায় ওর বাড়িতে ওর জন্য খোঁজ শুরু হয় সন্ধ্যা নামার পর। ওর বাবা মা আর মহল্লার বাকি লোকেরা ওই এলাকার সম্পূর্ণ খুঁজে দেখলেও কেউ ঝুমরিকে দেখতে পায় না। আর ঝুমরিকে তারপর খুঁজে পাওয়া যায় পরদিন সকাল হলে ওই জঙ্গলের একেবারে পূর্ব প্রান্তে একটা নদীর ধারে সাধারণ কিছু কাঠুরিয়া সেখানে কাঠ সংগ্রহ করতে গেলে প্রথম খুঁজে পায় ঝুমরির রক্তাক্ত ক্ষত বিক্ষত মৃতদেহটা। আর সব থেকে বড় কথা হলো ঝুমরির মাথাটা ও শরীর থেকে ছিন্ন হয়ে একটু দূরে একটা ঝোপের মধ্যে পড়েছিল। বোঝাই যায় ওকে কেউ বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। আর সারা রাত ওইভাবে পড়ে থাকায় জঙ্গলের মাংসাশী পশু পাখিরা ওর শরীরটাকে ততক্ষণে বেশ কিছুটা ছিঁড়ে খেয়েছে। যখন ওকে ওর বাবা মা শনাক্ত করেন তখন সত্যি বলতে কি ঝুমরির শরীরটা দেখলে যে কোনো মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হবে। তবে ঝুমরির মৃত্যুর কারণ ছেড়ে ওদের মহল্লায় যে ব্যাপারটা নিয়ে মানুষের মনে সব থেকে বেশি ভয় ছড়িয়ে পড়লো সেটা হলো কালা সন্ন্যাসী। ওদের এক গ্রাম্য দেবতা যাকে প্রতি বছর ওদের মহল্লায় বেশ ধুমধাম করে পুজো দেওয়া হয়। লোকমুখে ছড়িয়ে পড়ল কালা সন্ন্যাসীর পুজো দেওয়া না হওয়ায় সে নাকি ওদের বস্তির উপর ক্রুদ্ধ হয়েছে, আর সেটা বোঝাতে সেই ঝুমরিকে শাস্তি দিয়েছে। ওদের সাথে কথা বলে বুঝলাম ওরা এই কালা সন্ন্যাসীকে প্রচন্ড ভয় পেয়ে চলে। আর লোকেদের মুখে মুখে কালা সন্ন্যাসীর নাম ছড়িয়ে পড়তেই ওরা সবাই চুপ করে গেল। বুঝলাম ওরা কালা সন্ন্যাসীর ভয়ে মুখে কুলুপ এঁটেছে। ওরা বিশ্বাস করত কালা সন্ন্যাসী যদি কারোর ওপর তার রোষ দৃষ্টিতে তাকায় তবে তার সর্বনাশ হয়ে যাবে। কালা সন্ন্যাসীর ব্যাপারে যতদূর খবর পেলাম সে নাকি এক অদ্ভুত সন্ন্যাসী। সারা বছর একটা গুহার মধ্যে সে নাকি তপস্যা করে, আর মাঝে মাঝে যখন তার খিদে পায় তখন তপস্যা ছেড়ে বের হয়ে আসে। আর একদিনের ভিতর সে সারা বছরের খাবার গ্রহণ করে, আবার নিজেকে লুকিয়ে ফেলে তার সেই অজ্ঞাত গুহার ভিতর। তারপর আবার এক বছরের জন্য সে তার গুহার ভিতর কঠিন তপস্যায় নিজেকে মগ্ন করে তোলে, আর কেউ তাকে দেখতে পায় না। লোকটার সম্পর্কে কথাগুলো শুনে আপাত দৃষ্টিতে খুব ভালো লাগলেও আমার মনে হলো সম্পূর্ণ কথাগুলো যেন সত্যি নয়, তার ভিতরে যথেষ্ট অতিরঞ্জিত করা উপাদান রয়েছে। তবে সাধারণ লোকের সাথে কথা বলে বুঝলাম তাদের থেকে এর বেশি কোনো তথ্য পাওয়া যাবে না। আর সত্যি বলতে কি সেই মুহূর্তে আমার সেই কালা সন্ন্যাসী ঠাকুর সম্পর্কে বিশেষ আগ্রহও ছিল না। আমার শুধু মাথায় ঘুরছিল ঝুমুরের অস্বাভাবিক মৃত্যুটার কারণ, সেটাই খুঁজে বের করতে হবে। কারণ সাধারণ মানুষদের মধ্যে যতই কালা সন্ন্যাসীর অলৌকিক তান্ত্রিক শক্তির ওপর বিশ্বাস থাকুক না কেন, আমার সেটা বিশ্বাস হয়নি। আর আমি সেই ব্যাপারেই কথা বলার উদ্দেশ্যে একদিন সন্ধ্যায় গিয়ে হাজির হলাম আমার বাড়িওয়ালা মহেন্দ্র বাবুর কাছে। তার পুরো নাম মহেন্দ্রলাল বাবু, সবাই তাকে মহেন্দ্রলাল বাবু বলেই জানতেন। আর তাকে আমার সন্দেহের কথা জিজ্ঞাসা করতেই তিনি আমায় সাবধান করে দিলেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে। তিনি আমাকে মনে করিয়ে দিলেন
আমি যদি কালা সন্ন্যাসীর বিরুদ্ধে সামান্য খোঁজ খবরও নিতে যাই, তাহলে আমাকে মুখোমুখি হতে হবে কয়েকশো অর্ধ শিক্ষিত মানুষের মনে জমে থাকা বহুদিনের অন্ধবিশ্বাসের। আর সেটা কিন্তু আমার জন্য ভয়ঙ্করও হতে পারে। আমি ভেবে দেখলাম, কথাটা উনি ঠিক বলেছেন। আর এভাবে ওই গ্রামীণ মানুষগুলোর বিশ্বাসে আঘাত করা সঠিকও নয়। কিন্তু ঝুমরির অস্বাভাবিক মৃত্যুটা আমি চুপচাপ মেনে নিতে পারছিলাম না। তাই মহেন্দ্রলাল বাবুর সাথে কথা বলে আমি একটা পরিকল্পনা করি, আর সেটা থানার কাউকেও আমি জানাই না। কারণ আমি জানতাম তাতে ব্যাপারটা লোকের মধ্যে জানাজানি হয়েই যাবে। এদিকে যেদিন ঝুমরির সেই অস্বাভাবিক মৃত্যুটা ঘটে, সেদিন ছিল অমাবস্যা। তাই সেই দিন যে কালা সন্ন্যাসী তার পুজোয় নরবলির জন্য আগে থাকতেই ঝুমরিকে বেছে রেখেছে, সেটা কেউ জানতো না। আর আমি সেটা জানতে পারলাম বেশ কাকতালীয় ভাবে। দিন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামবো। আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সেই কালা সন্ন্যাসীর ব্যাপারে খোঁজপত্র নেওয়ার জন্য একাই সেই জঙ্গলের মধ্যে যাই। আর ঠিক যেখানে ঝুমরির মৃতদেহটা পড়েছিল, সেই জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি। এমনিতে সম্পূর্ণ অন্ধকার না নামলেও জঙ্গলের ভেতর তখন কিছুই প্রায় দেখা যায় না। তাই আমি আমার হাতে একটা টর্চ জেলে ওই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা শুকনো পাতাগুলো দেখতে থাকি। আর ঠিক তখনই আমার চোখে পড়ে একটা অদ্ভুত দৃশ্য। আর সেটা হলো, ওই জায়গাটার চারপাশে বেশ কিছু আধ খাওয়া সিগারেটের টুকরো পড়ে থাকতে দেখলাম। সংখ্যায় সেটা প্রায় 10-12টা। বুঝতে পারলাম সেগুলো নিশ্চিত ঝুমরির খেয়ে ফেলা নয়, কারণ অষ্টম শ্রেণীর একটি মেয়ে, নিশ্চয়ই এই কাজ সে করবে না। তাহলে প্রশ্ন হলো, এই সিগারেটের টুকরোগুলো কার খাওয়া? সেগুলো দেখতে পাওয়ার পর মূলত দুটো ব্যাপার আমার মাথায় এলো। প্রথমত, গতরাতে ওখানে ঝুমরির সঙ্গে আরো কোনো একটি বা একাধিক পুরুষ মানুষ উপস্থিত ছিলেন, কারণ অতগুলো সিগারেট কোনো একজন মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। আর দ্বিতীয়ত, সেই মানুষগুলো মানসিকভাবে খুব উত্তেজিত ছিল, সে কারণেই বেশিরভাগ সিগারেটই অর্ধেক খাওয়ার পর ফেলে দেওয়া হয়েছে। তবে যাই হোক, আমি যে কারণে সেখানে এসেছিলাম সেই সন্দেহ আমার ততক্ষণে দূর হয়ে গেছে। আমি নিশ্চিত ঝুমরির মৃত্যুটা কোনো অলৌকিক দৈব প্রক্রিয়া নয়। কোনো মানুষ অত্যন্ত সচেতন ভাবেই এই ঘৃণ্য কাজটা করেছে। কিন্তু তখন অবধি আমি ওদের মহল্লায় কিছু বললাম না, কারণ আমি জানতাম ওদের ওই কালা সন্ন্যাসীর ওপরে ওরা আর কিছু বিশ্বাস করতে পারবে না। এদিকে ততক্ষণে সন্ধ্যা নেমেছে, টর্চের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তাই আমি তখনকার মতো জঙ্গল থেকে বের হয়ে এলেও পরদিন সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবার সেখানে যাই। আর সেই সিগারেটের টুকরোগুলো বরাবর চারপাশে খুঁজতে খুঁজতে বুঝতে পারি যে লোকগুলো একটা নির্দিষ্ট পথে ওদিক দিয়ে এসেছিল। আর সেদিকে একটু এগোতেই আমি একটা বড় রাস্তায় গিয়ে পৌঁছই, যে রাস্তাটা সরাসরি পানিহাটা স্কুলের দিকে গেছে। তার মানে ওই রাস্তা দিয়েই ঝুমরি যখন স্কুল থেকে ফিরছিল, তখন ওই লোকগুলো ওকে ধরে বনের মধ্যে টেনে নিয়ে যায়। রাস্তার ঠিক উল্টো দিকে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম। সেই দোকানের লোকটিকে জিজ্ঞাসা করায় লোকটা আমাকে জানালো, রাস্তার ঠিক ওই জায়গাতে দুটো ছেলে প্রায় প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকে। আর স্কুলের থেকে যখন সব ছাত্র ছাত্রীরা বাড়ি ফেরে, তখন তাদের কয়েকজনের সঙ্গে তারা কথাবার্তা বলে, মাঝে মাঝে তাদের কিছু কিছু উপহারও দেয়। তারপর স্কুলের সব ছাত্র ছাত্রীরা বাড়ি চলে গেলেও তারাও চলে যায়। আর খুব সম্ভবত ঝুমরি এদের সঙ্গে কথা বলছিল। আমি আবার ফিরে গেলাম জঙ্গলের ভেতরে, সেই বড় গাছটার কাছে যেখানে ঝুমরির দেহটা পড়েছিল। আর সেখানে গিয়ে দেখি দুটো মাঝবয়সী লোক সেখানে মাটি থেকে আধ খাওয়া সিগারেট গুলো তুলে একটা পকেটে ভরে রাখছে। আর আমি ওদের দেখতে পাওয়ার পরই একটা অন্য গাছের পেছনে লুকিয়ে পড়লাম, আর আড়াল থেকে ওদের কথা শুনতে লাগলাম। ওরা নিজেদের ভিতরে কথা বলছিল, আর ওদের কথা শুনে বুঝলাম আমি যে গতকাল সন্ধ্যায় এখানে এসে কিছু একটা খুঁজেছি এবং ওই সিগারেটের টুকরোগুলো দেখতে পেয়েছি, সেটা ওরা বুঝতে পেরেছে। আর সেটা বুঝতে পেরেছে বলেই সমস্ত তথ্য প্রমাণ ওরা সরিয়ে ফেলার জন্য এসেছে।
কিন্তু সম্ভবত ওরা এটা আন্দাজও করতে পারেনি যে আজ সকাল হলেই আমি আবার এখানে ফিরে আসব, আর ওদের আমি দেখতে পেয়ে যাব। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর ওরা সমস্ত সিগারেটের টুকরোগুলো তুলে ফেলে আবার জঙ্গলের ভেতর দিয়ে পূর্ব দিকে হাঁটা দেয়, আর আমিও ওদের পিছু পিছু যেতে থাকি। জঙ্গলের মধ্যে শুকনো পাতার উপর দিয়ে হাঁটার একটা শব্দ হলেও ওরা নিজেদের ভিতরে কথা বলতে বলতে এতটাই ব্যস্ত ছিল যে ওরা খেয়ালও করে না আমি ওদের পিছু নিয়েছি। আর প্রায় মিনিট 5 এভাবে হাঁটার পর ওরা এসে পৌঁছয় জঙ্গলের ভিতর একটা পরিত্যক্ত ঘরের ভিতর। এরকম একটা ভাঙাচোরা ঘর এই জঙ্গলের ভিতর কোথা থেকে এলো সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তবে দেখে মনে হলো সেটা কোনো একটা অনেক পুরনো বাড়ির বা রাজবাড়ির অংশ। এখন যার বেশিরভাগটাই ভেঙে পড়েছে, তবে শুধু সামনের দিকে এক টুকরো ঘর আর তার পাশের কিছু জায়গা অবশিষ্ট রয়েছে। আমি গাছের আড়াল থেকে দেখতে পেলাম ওই লোকগুলো ওই ঘরটার ভিতর ঢুকে গেল। আমি সেই সময় ঠিক করি এবার আর আমার ওদের একা পিছনে ধাওয়া করাটা নিরাপদ হবে না। এই কারণে আমি থানা থেকে ফোন করে মোটামুটি 10 জনের একটা ফোর্স ডেকে নিলাম। তারপর সেই ঘরের চারপাশটা পুলিশ দিয়ে ঘিরে ফেলে আমি সেই ঘরের দিকে এগিয়ে গেলাম, হাতে রিভলভার নিয়ে। আর ঘরের দরজার কাছে পৌঁছে সজোরে একটা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলতেই আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। সেই দুটো লোক তখন ঘরের ভিতরে মাটিতে পা ছড়িয়ে বসে। দেখি লোকগুলো মাটিতে বসে নিজেরা নেশা করছে। আর সব থেকে বড় কথা হলো লোকগুলোর পরনে তখন একটা লাল রঙের কাপড়, আর গলায় বেশ কয়েকটা রুদ্রাক্ষের মালা, কপালে চওড়া সিঁদুরের টিপ। অথচ এই লোকগুলো একটু আগে সাধারণ শার্ট প্যান্ট পরেছিল। আমি বুঝলাম এরা হচ্ছে কোনো ভণ্ড সন্ন্যাসী, যারা এমনি সময় সাধারণ মানুষের মধ্যে মিশে থাকলেও সকলের অগোচরে এরা এই ঘরে এসে এই রকম কোনো তান্ত্রিক ক্রিয়ার কাজে লিপ্ত রয়েছে। আর যেহেতু এরা জানে যে ওই আদিবাসী মহল্লাতে কালা সন্ন্যাসীর নাম অত্যন্ত পরিচিত, তাই ওরা যাই করবে সেটা কালা সন্ন্যাসী করেছে বলেই লোকের মনে হবে। কিন্তু মানুষজন তাদের মনের অন্ধবিশ্বাস থেকে সবকিছুই কালা সন্ন্যাসীর অভিশাপ বলে মনে করবে, আর সেই মতো কাজ করবে। কেউ কোনো প্রশ্ন করে সত্যিটা জানারও চেষ্টা করবে না, আর এরাও সেই অন্ধবিশ্বাসের আড়ালে নিজেদের অপকর্ম চালিয়ে যাবে। আর আমি দরজা দিয়ে ওভাবে ঢুকে আসার পর লোকগুলো একদম ঘাবড়ে যায়, আর ক্ষণিকের মধ্যে ব্যাপারটা বুঝে নিয়েই ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, দেওয়ালের ধারে হেলান দিয়ে রাখা দুটো লোহার ত্রিশূল তুলে নিয়ে। আর আমিও সঙ্গে সঙ্গে গুলি চালাই ওদের একজনের হাত লক্ষ্য করে, আর গুলিটা তার হাতে গিয়ে লাগতেই তার হাত থেকে ত্রিশূলটা ছিটকে গিয়ে পড়ে পাথরের দেওয়ালে। আর তারপরেই পরের জনের দিকে ঘুরে আমি গুলি করি তার পায়ে। লোকটা ওখানেই মাটিতে বসে পড়ে যন্ত্রণায়। আর ততক্ষণে আগের লোকটা উঠে দাঁড়িয়ে আমার উপর আক্রমণ করতে এলেই আমি তাকে সজোরে একটা লাথি মেরে দিই। আর গুলি চলার শব্দ পেয়ে ততক্ষণে ঘরের ভিতর ঢুকে এসেছে সাব ইন্সপেক্টর রুদ্র আর ওর সঙ্গে জনা 2 কনস্টেবল। ওরা এসেই ওই লোক দুটোকে পিছমোড়া করে বেঁধে ফেলে। তারপর ওদের ধরে টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে গিয়ে সোজা লকআপে চালান করে দেয়। পরে ওদের বেধড়ক ধোলাই দিতেই ওরা স্বীকার করে নেয় ওদের অপকর্ম। ওরাই ঝুমরিকে ধরে নিয়ে গিয়েছিল ওদের তন্ত্র সাধনায় বলি দেবে বলে। ওদের বিশ্বাস ছিল ওদের ওই ভুল ভাল তন্ত্র সাধনায় কোনো আদিবাসী কিশোরীকে বলি দিতে পারলে ওদের সাধনা পূর্ণ হবে, আর তার বদলে ওরা নাকি অনেক ধন সম্পত্তি অর্জন করতে পারবে। আর সেই বিশ্বাস থেকেই ওরা এই সব কাণ্ড ঘটিয়েছে। ওরা বেশ কয়েকদিন ধরে স্কুল থেকে ফেরার পথে ঝুমরিকে টার্গেট করেছিল, আর নানা রকমের প্রলোভন দিয়ে ওকে নিজেদের সঙ্গে নিয়ে যেতে চায়। ঝুমরি ওদের প্রলোভনে রাজি না হলেও ব্যাপারটা একদমই ওর ভালো লাগে না, আর সেই জন্যই ও মানসিকভাবে খুব কষ্টে ছিল। আর অমাবস্যার দিন ওরা আর কোনো উপায় না দেখে ওই লোকগুলো ওকে ধরে নিয়ে যায় জোর করে, আর তারপর ওদের পুজোর জন্য ঝুমরির জীবনটা শেষ করে দেয়।
আমরা তার পরদিন ওই লোক দুটোকে কোর্টে পেশ করলে মহামান্য বিচারক ওদের ভয়ঙ্কর কাজের কথা শুনে ওদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অনেক ধন সম্পত্তির প্রতি যে লোভ থেকে ওরা এইসব কাণ্ড ঘটিয়েছিল সেটা আসলে ছিল অন্যায়, আর সেই অন্যায়ের শাস্তি স্বরূপ ওই লোক দুটোর গোটা জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। বাকি জীবনটা ওদের কাটাতে হয়েছিল গারদের পিছনে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, তোমরা এই ঘটনাটা থেকে কি শিখলে বলো তো? স্কুল থেকে ফেরার সময় বা তোমাদের বাবা মায়ের সাথে কোথাও বেড়াতে গেলে যদি কোনো অপরিচিত অচেনা মানুষ তোমাদের কোনো কিছুর বিনিময়ে লোভ দেখায় বা ভয় দেখায় বা কোনো খারাপ খারাপ কথা বলে, তাহলে একদম সেটা নিজেদের মনের ভিতর চেপে রাখবে না। সব সময় তোমাদের বাবা মায়েদের জানাবে, বাড়ির বড়দের জানাবে। তারপর তোমাদের বাবা মায়েরা যেরকম বলবেন তোমরা সেই রকম কাজ করবে। দরকার হলে স্থানীয় পুলিশের সাহায্য নেবে। কি মনে থাকবে তো? কিন্তু কখনোই এই রকম বিষধর সাপগুলোকে ভয় পেয়ে ওদের কথা মেনে নেবে না, কেমন? ঠিক আছে, আজ তবে এই পর্যন্তই থাক। তবে আবার একদিন তোমাদের আরেকটা অন্য গল্প বলবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আমাদের এই চ্যানেলটা যত পারো বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।